হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি কি এসএসসি জিডি মক টেস্ট। আমরা জানি যে সামনে আমাদের এসএসসি জিডির এক্সাম ডেট দিয়ে দিয়েছে, 26 তারিখ থেকে শুরু হচ্ছে। তাই আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন জিআই। তো দেখো, এখানে ডাইস বলে দিয়েছে, এখানে ওপেন ডাইস দিয়ে দিয়েছে। তো ওপেন ডাইসে তোমাকে বলছে প্রদত্ত কাগজ ভাঁজ করে কোন ডাইসটি তৈরি করা যাবে। মানে এই চারটে ডাইস দিয়ে দিয়েছে, ওপেন ডাইস থেকে তোমাকে এই চারটে মধ্যে কোন ডাইসটা সঠিক সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। বলো কি করবে? আচ্ছা চলো দেখাই। আমি অনেকে শিখেছি কি যে ডি এর অপোজিটে কি হবে, ডি এর অপোজিটে এ। কীভাবে চেক করেছো তোমরা? আমি জানি অনেকে এটা এসএসসি জিডিতে এসেছিল, তো অনেকে কিভাবে করেছে দেখো। ডি এর অপোজিটে এ একটা ঘর বাদ দিয়ে, আমরা জানি একে অপরের অপোজিট হয়, সেই জন্য আমরা কি করলাম যে ডি এর অপোজিটে এ। আচ্ছা, একটা ঘর বাদ দিয়ে বি এর অপোজিটে কে, এফ। বাকি কি পড়ে আছে, ই আর সি। আমরা জেনে গেছি যে ডি এর অপোজিটে এ, বি এর অপোজিটে এফ আর ই এর অপোজিটে সি। এবার চেক করো, ই আছে, ই এর অপোজিটে কে, সি। দেখো এখানে তো সি নেই, আচ্ছা ছাড়ো। তারপর কি বলেছে, বি এর অপোজিটে কি, এফ, তো এফ তো নেই। আচ্ছা, ডি এর অপোজিটে এ, তো ডি এর অপোজিটে তো এখানে এ আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা চলো তারপরেটা যাই, এটা হতে পারে। আচ্ছা তারপরে চলো, এবার হচ্ছে সি, সি এর অপোজিটে কে আছে, ই, হতে পারে সি এর অপোজিটে ই, আমি জানি না। এখানে তাই বলে দিয়েছে যে সি এর অপোজিটে ই হবে, তো সি এর অপোজিটে ই থাকতে পারে। আচ্ছা, ডি এর অপোজিটে এ, ডি এর অপোজিটে এ থাকতে পারে। আচ্ছা, বি এর অপোজিটে এফ, তো এফও থাকতে পারে, এটাও তো হতে পারে। আচ্ছা, তারপর বলছে সি এর অপোজিটে কে আছে, ই, তো এখানে তো ই হতেই পারে। আচ্ছা, বি এর অপোজিটে এফ, বি এর অপোজিটে এফ হতে পারে। আচ্ছা, এর অপোজিটে ডি হতে পারে। আমি তো তিনটেই অপশানে দেখতে হচ্ছে। আচ্ছা, তারপর ডি অপশানে এসো, ডি এর অপোজিটে এখানে বলে দিচ্ছে এফ, তো ডি এর অপোজিটে আমি যদি এফ ধরি, এখানে তো হতেই পারে। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে সি এর অপোজিটে ই, সি এর অপোজিটে ই হতে পারে। আর এর অপোজিটে কি বলে দিয়েছে, ডি, তো ডি হতে পারে। তো চারটে অপশান তো হতে পারে। এবার কি করব? চারটেই অপশান হতে পারে। তোমাদের নিয়ম মানে আমরা জেনে গেছি যে ডাইস কিভাবে করতে হয়। ডাইস, ওপেন ডাইস আমরা জানি যে একটা পথ ছেড়ে সে তার অপোজিটে হয়, সেইভাবে আমি ঠিক সাজিয়ে নিলাম। এবার তুমি প্রত্যেকটা অপশান চেক করে দেখছো বা ডাইস চেক করে দেখছো যে কোন ডাইসটা হতে পারে। তো আমি দেখছি চেক করার পর যে চারটে অপশানের মধ্যে চারটেই হতে পারে। তো আনসার তো কখনো চারটে হবে না, যে কোনো একটা হবে। তো কি করবে এবার? আচ্ছা চলো দেখিয়ে দিই আমি কিভাবে করবে। আচ্ছা, তোমরা ক্লক করেছো বা ঘড়ি করেছো। ঘড়িতে আমরা কি দেখি, 12টা, 3টে, 6টা, 9, 4, 5, 7, 8, 10, 11। আচ্ছা, ঘড়িতে দুটো কাঁটা থাকে, একটা ঘন্টা আর একটা হচ্ছে মিনিটে। আচ্ছা, ঘন্টার কাঁটা যদি এই দিকে আসে, তখন এটাকে আমরা কি বলি, ডান দিকে যাচ্ছে, মানে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ ঘুরছে, তাই তো? আচ্ছা, ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে ঘোরে, তাহলে কি হয়ে যাবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ বা বাম দিকে ঘুরছে। এই কনসেপ্ট তো তোমরা সবাই জানো। আচ্ছা, ঠিক এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে তোমাদের। দেখো কিভাবে। আচ্ছা, আমরা জানি ABCD শুরু হয় প্রথম এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, এইভাবে শুরু হয়। তো আমি যদি একের জায়গায় স্থানে আমি এ রাখলাম, বি রাখলাম, সি, ডি, ই, এফ, জি,
এইচ আই এইভাবে যাবে, সরি এটা জি, এটা এইচ, এটা আই, জে, কে, আর এটা হচ্ছে 12 মানে এল। আচ্ছা এবার বলো, আমি যদি ঘড়ির কাঁটার দিকে নিয়ে যাই, প্রথমে এখানে এতে ছিল, এরপর কোথায় যাবে বিতে, বি এর পর সিতে, তারপর ডি, তারপর ই, ক্লকওয়াইজ যদি যাই মানে ঘড়ির দিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে আমি যদি সেইভাবে ঘোরাই, তো আগে এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, এইভাবে আসছে। আচ্ছা অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাই তখন কি হয়ে যাচ্ছে, কে, কেতে রাখলাম, কে, জে, আই, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক সেম কনসেপ্ট এখানে তোমরা চেক করবে। আচ্ছা প্রথমে দেখো, প্রথমে ডাইসটা কি বলে দিয়েছে একটু ভালো করে দেখো। ডাইসটাকে যদি তুমি চেক করো, বি আছে, আচ্ছা বি যদি এখানে থাকে, বি এর পর কে আসে, ডি আসে, আমি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, বি এর পরে সি, তারপর ডি, এখানে সি নেই তো ডি আছে, তো বি এর পরে ডি, ডি এর পরে ই। আচ্ছা তুমি বলো, বি এখানে আছে, বি এর পরে সি, সি এর পরে কি আসছে, সরি বি এর পরে সি, সি তো এখানে নেই তো ছাড়ো, তারপর ডি আসছে, তারপর কি আসছে, তারপর তো ই। তো এটা কি ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে? দেখো আমি এখান থেকে ঘড়ির কাঁটাটা ছেড়ে দিয়েছি, তো দেখো এখান থেকে যদি আমি ছাড়ি, ওরা বলেছে আমি বি থেকে ধরেছি, তার কারণ এখানে বি মানে 2, ডি মানে 4, ই মানে 5, তো আমরা ছোট থেকে ধরছি। ক্লকওয়াইজ যদি ধরি তো এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে কোথায় যাব, আগে সি, তারপর ডি, তো ডি আসলাম, তারপর ই আসলাম, তাহলে তুমি প্রথমে কোথায় যাবে, বি, বির পর সি, সি এর পর ডি, তাহলে কি ওয়াইজ ঘুরছো, ক্লকওয়াইজ ঘুরছো। আচ্ছা এখানে ক্লকওয়াইজ ঘুরছে, এবার ওপেন ডাইসে তুমি দেখো যে বি, ডি আর ই ক্লকওয়াইজ ঘুরছে কিনা, যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে তুমি প্রথমটা আনসার করবে। আচ্ছা আমি শুরু করেছি বি থেকে, তুমিও বি থেকে শুরু করো, এখানে বি আছে, আচ্ছা এই বি আছে, কোথায় যাবে, বি, তারপর কি আছে ডি, কিন্তু আমরা তো জানি যে বি এর পর সি হয়, তারপর ডি হয়। আচ্ছা আমরা কোথাও একটা, কোথায় কোন দিকে যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি না, ঘড়ির বিপরীতে, মানে আমরা এই দিকে ঘুরছি, তাহলে ঘড়ির যখন এদিকে করে কি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু এখানে দেখো ক্লকওয়াইজ, বি, ডি, তারপর ই, এটা কি ক্লকওয়াইজ ঘুরছে। কিন্তু এখানে যদি তুমি চেক করো, বি এর পর সি, সি এর পর ডি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এটা কি আনসার হবে, কেটে দাও। আচ্ছা তারপর একটা চেক করো, আচ্ছা বি আছে, আচ্ছা আমি কেন বি ধরলাম, তার কারণ হচ্ছে এখানে সব মানে যে লেটারগুলো আছে তার ভ্যালুটা কম, বি এর ভ্যালু কম, সেই জন্য আমি বিকে ধরলাম আগে। তো বি এর পর সি, সি এর পর ডি, এখানে কি ওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে। তুমি এখানেও চেক করে দেখো যে ক্লকওয়াইজ ঘুরছে কিনা, যদি ওপেন ডাইস ও ক্লকওয়াইজ ঘোরে তাহলে তুমি বি অপশান নেবে। আচ্ছা বি আছে এখানে, বি এর পর কোথায় যাবে, বি এর পর সি, তারপর আছে কোথায়, সি এর পর ডি, তো এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে না, দেখো এখানে বি, বি এর পর সি, সি এর পর ডি, ক্লকওয়াইজ। আচ্ছা ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে। আচ্ছা ক্লকওয়াইজ ঘুরছে কি দেখো, তুমি একটু প্রুফ করে দেখো, আমি বি পর সি, সি এর পর ডি, তো এখানে বি, বি এর পর সি, সি এর পর ডি, তাহলে আমরা কি ক্লকওয়াইজ যাচ্ছি না, মানে ডান দিকে যাচ্ছি। আচ্ছা ওপেন ডাইসে তুমি দেখো বি, সি, ডি ক্লকওয়াইজ যাচ্ছে কিনা, এখানে আছে বি, ক্লকওয়াইজ যেতে গেলে এখানে কি আসতে হবে, সি আসতে হবে, কিন্তু এখানে ডি আছে, অর্থাৎ দেখো ওরা কি করেছে, বি, সি, ডি মানে অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এটা কি অপশন হবে, তার কারণ এখানে ক্লকওয়াইজ বাট এখানে কি হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেই জন্য আমরা বি অপশনটা দেবো না। আচ্ছা তারপর চলো সি অপশনটা দেখো, এরপর কি এরপর কি হয়, বি, দেখো এ আছে এখানে, এ, বি, তারপর সি, তো আমার কি আছে, এ আছে, বি আছে, সি আছে, এরা দেখো উল্টো দিকে ঘুরছে। প্রথমে আমি যদি দেখি যে এ, বি, সি ঘড়ির বিপরীত দিকে আসছে না, তো বিপরীত দিকে যখন আসবে এটা হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি
অ্যান্টি ক্লকওয়াইজ। এবার তুমি চেক করো এখানে এ বি আর সি এর মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কিনা। দেখো এ বি আর সি এটা কি ওয়াইজ হয়ে যাচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে না। দেখো এর পর বি, বি এর পর সি, তাহলে ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, তো এটাও হবে না। পড়ে আছে আমাদের কি ডি অপশান। ডি অপশানটা তুমি চেক করো, ডি অপশানে কি বলছে দেখো, ডি অপশানে বলে দিয়েছে এ এর পর বি, বি এর পর সি, মানে এখানে ক্লকওয়াইজ ঘটছে, ক্লকওয়াইজ ঘটছে। তো এখানে চেক করে দেখো, ওপেন ডাইসে তুমি চেক করো যে এ বি আর সি এর মধ্যে ক্লকওয়াইজ ঘটছে কিনা। এ বি, বি এর পর সি, দেখো ক্লকওয়াইজ ঘটছে না, তাহলে কি হয়ে গেল, বাকি তিনটে আমাদের আমি যদি ওপেন ডাইসে যাই তো ম্যাচ করলো না। তার কারণ হচ্ছে এখানে যদি ক্লকওয়াইজ করে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছে, এখানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ করে এখানেও কি হয়ে যাচ্ছে, ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছে, তো বিপরীত হয়ে যাচ্ছে। শুধু জাস্ট আমাদের ডি অপশানটা দেখছি আমরা ওপেন ডাইসের সাথে ম্যাচ করছে, তার কারণ এখানে জানি এ এর পর বি, বি এর পর সি, ক্লকওয়াইজ। তো এখানে দেখো এ বি সি ক্লকওয়াইজ ঘটছে, তো এখানে আমরা দেখছি যে ডি অপশানটা ম্যাচ করতে, সেই জন্য আমরা অপশান কি করব, ডি অপশান নেব। দেখেছো, এরকম এসএসসি জিডিতে ডাইস দিয়ে দিচ্ছে, তখন কীভাবে করবে, আমরা জানি যে ক্লকওয়াইজ চেক করব, প্রত্যেকটা অপশান আমরা ডাইসকে কি করব, ক্লকওয়াইজ। এখানে যে নিয়মে আছে আমরা ক্লকওয়াইজ ওপেন ডাইসে, এখানে যদি দেখা যায় যে ক্লকওয়াইজ ঘুরেছে এখানেও ক্লকওয়াইজ ঘুরতে হবে, তাহলে সেটা হবে আনসার। কিন্তু এখানে ক্লকওয়াইজ বাট এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তখন কিন্তু অপশানটা ভুল হয়ে যাবে। এখানে ক্লকওয়াইজ ঘুরেছে বাট এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, সেই জন্য আমি বাদ দিয়ে দিয়েছি। এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, এখানে ক্লকওয়াইজ ঘুরেছে, তুমি দেখো এ বি সি অ্যান্টি ক্লকওয়াইজ, তো এখানে চেক করো এ বি সি ক্লকওয়াইজ ঘুরছে, তো বিপরীত হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা সি অপশানটাকেও বাদ দিয়ে দিচ্ছি। একমাত্র ডি অপশানটা তুমি দেখো ম্যাচ করছে, এ বি সি ক্লকওয়াইজ, এ বি সি ক্লকওয়াইজ, সেই জন্য আমরা কি আনসার করব, ডি অপশান করব। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কি প্রশ্ন আসছে, বলছে 97 সংখ্যা 176-এর সাথে নির্দিষ্ট যুক্তি অনুসরণের সাথে সম্পর্কিত, মানে কোনো একটা লজিক 97 থেকে আমরা 176 করব। আচ্ছা, 85 সংখ্যা 143-এর সাথে একই যুক্তি অনুসরণ করে, মানে প্রথম যেটা 97 যে লজিকে আমি 176কে মানে 76-এ নিয়ে যাব, ঠিক সেম লজিকে 85কে 143-এ নিয়ে যাব। একই যুক্তিতে 71 সংখ্যাটি নিচের কোন সংখ্যার সাথে সম্পর্কিত। অপশান আছে 129, 167, সি অপশানে আছে 88, ডি অপশানে আছে আমাদের 150। কি করব? আচ্ছা, আজ কতগুলো নিয়ম আমি বলে দিচ্ছি, তোমরা নোট করে রাখবে। যদি বলে নাম্বার সিরিজের ক্ষেত্রে, নাম্বার সিরিজের ক্ষেত্রে আমরা প্রথমত কি করব, প্রথমে আমরা গুণ যোগ বিয়োগ একটা নিয়ম। 2 নম্বর হচ্ছে, মানে অনেকে বুঝতে পারলো না যে স্যার কি করলেন গুণ যোগ। আচ্ছা দেখো, আমি যদি বলি 2 4 2 6 না, এখানে 7 রাখি, এখানে 22 রাখলাম। আচ্ছা, এখানে কি রাখবো, কি করব? আচ্ছা, আমি বলছি গুণ যোগ বিয়োগ যে কোনো একটা লজিকে আসবে। আচ্ছা, তুমি যদি দেখো 3 দুগুণে 6 প্লাস 1, দেখো আমি বলছি গুণ আর কি আছে, যোগ বিয়োগ যে কোনো একটা আসবেই। দেখো আমি প্রথমে করলাম গুণ করেছি, 3 দুগুণে 6 প্লাস 1, 7 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর দেখো 3 সাথে 21, 1, তো গুণ যোগ, প্রথমে আমি কত গুণ করলাম, 3 গুণ করেছি, এখানেও 3 গুণ করেছি, এখানে 1 যোগ করলাম, এখানে 1 যোগ করেছি। আচ্ছা, তারপর কি করবে, 22-এর সাথে আবার 3 গুণ করো, 66 প্লাস 1 হয়ে যাবে 67 আনসার। এটাকে আমরা বলে দিয়েছি প্রথম ফার্স্ট নিয়ম, যে গুণ করে 1 যোগ করতে পারো, 1 বিয়োগ করতে পারো। ঠিক আছে। আচ্ছা,
দু নম্বর নিয়ম কি বলছে? 2 নম্বর নিয়মে বলে দিয়েছে যে ডিফারেন্স। বললো স্যার কি ডিফারেন্সটা কি দেখান এক্সাম্পল। আচ্ছা 2 4 6 এখানে কি হবে? আচ্ছা ডিফারেন্স মানে এই দুটো, 2 এর সাথে যদি আমি 2 যোগ করি 4, 6, তো এর সাথে কি করবে যোগ করলে 8, আনসার আমার কি এসে যাবে 8। এটাকে বলা হয় ডিফারেন্স। আচ্ছা আরেকটা 3 নম্বর নিয়ম দেখো, 3 নম্বর বলছে স্টেপ। এক্সাম্পল দিই, এখানে কি হবে? আচ্ছা দেখো কিভাবে করবে, আমি বলছি একটা ছেড়ে দেখো, এটাকে যদি ছেড়ে রাখি তো 4 দুগুণে 8, এখানে আমরা কি করব 4 সাথে 28, তো আনসার কি এসে যাবে 28। এটাকে বলা হয় ডিফারেন্স নিয়ম, মানে একটা বাদ দিয়ে তারপরেরটা নেব। দেখো আমি কি করেছি 7কে বাদ দিয়ে 8 ধরেছি, তাহলে 4 দুগুণে 8, তো নিয়ম আমার 4 গুণ হচ্ছে, তো 4 সাথে 28, তারপরের আনসারটা হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় স্টেপ, না সরি এটা স্টেপ না, এটা হচ্ছে মিক্সড হয়ে যাবে, সরি এটাকে বলা হয় মিক্সড নিয়ম। ঠিক আছে, একটা ছেড়ে একটা, একটা ছেড়ে একটা। আচ্ছা এই 3টে নিয়মের মধ্যে আমরা কি করব নাম্বার সিরিজ করে দেবো। আচ্ছা প্রথমের প্রশ্নটা একটু ভালো করে দেখো, তাহলে আমরা কি শিখলাম নাম্বার সিরিজে? প্রথমে গুণ, যোগ, বিয়োগ, তারপর শিখেছি ডিফারেন্স। আচ্ছা তারপর শিখলাম স্টেপ বা মিক্সড বলা হয়, ওটা মিক্সড। আচ্ছা এখানে দেখো 97 176, তো কোন লজিকে নিয়ে যেতে পারি? আচ্ছা আমি বলেছি যে প্রথমে কি করবে গুণ প্লাস মাইনাস, তারপর বলেছিলাম ডিফারেন্স, তারপর বললাম মিক্সড। ঠিক আছে, তো প্রথমে যদি আমি ডিফারেন্স দেখি, ডিফারেন্স কত? আচ্ছা ডিফারেন্স যদি আমি দেখি 9 10 17, কত যোগ করে হয়ে যাচ্ছে 79, যোগ করে আমার 176 আসছে। আচ্ছা তারপরে কি বলছে, এখানে বলেছে এই যে নিয়মে আছে সেম 79 যোগ করে কিন্তু 143 আসতে হবে, কারণ ওরা বলে দিয়েছে সেম লজিকে। 85 আছে 143, আচ্ছা এদের ডিফারেন্স খুঁজি 3 143 না 143 হবে, তো ডিফারেন্স কত হয়? ডিফারেন্স যদি আমি দেখি 8 9 5, 58 যোগ করে, কিন্তু এখানে তো 79 যোগ করে হচ্ছে, কিন্তু এখানে 58 যোগ করে 143 আসছে, তো কি লজিক? সেম তো লজিক হলো না। এখানে বলছে 97 সংখ্যাটি 176-এর সাথে নির্দিষ্ট যুক্তি অনুসরণের সাথে সম্পর্কিত, 85 সংখ্যা 143-এর সাথে একই যুক্তি অনুসরণ করে। তো এখানে আমি ডিফারেন্স করেছি 79 যোগ করে আমার 176 এসছে, তো এখানে যখন আমি ডিফারেন্স চেক করছি তখন হয়ে যাচ্ছে 59 যোগ করে আসছে, তো কি হচ্ছে এখানে? আচ্ছা তোমরা একটু ভালো করে দেখো, আমি যদি 97টাকে জাস্ট উল্টে দিই কি আসছে 79 আসবে না? বা তুমি 97কে এখানে 97 আছে আর এখানে আছে কত 79, আচ্ছা 79টাকে আমরা উল্টে দিলাম, দিলে কি হয়ে যাবে দেখো 97 আসছে না? তাহলে কি বুঝলে যে এখানে যে সংখ্যাটা আছে আমাদের প্রথম যে সংখ্যা দিয়েছে তাকে জাস্ট যে ডিফারেন্স আসছে সেটা উল্টে দিচ্ছে। আচ্ছা এখানে দেখো 85 আছে, এখানে আছে কত 58,
তো এটাকে যদি আমি উল্টে দিই 85 হয়ে যায় না? তো সেম লজিক, এখানে সেম লজিক, তাই করো। 71 আছে। আচ্ছা 71-এ আমরা কি করব? 71 মানে এর সাথে আমরা ডিফারেন্স যেটা আসবে সেটা কি হবে? এটা উল্টে ডিফারেন্স আসবে, মানে 17। 71-কে যদি আমি উল্টে দিই কত আসছে? 17 আসছে। তো 17 ডিফারেন্স, তো এটাকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 8 8। আনসার কত আসছে? 88। তো কোন অপশানটা হবে? সি অপশানটা। বোঝা গেল? আমি কি নিয়ম বলেছিলাম যে প্রথমে গুণ, তারপর যোগ, আচ্ছা বিয়োগ, তারপর হচ্ছে ডিফারেন্স, তারপর হচ্ছে মিক্সড। তো দেখো এখানে ডিফারেন্স যদি আমি চেক করি, একটা আসছে 79 58। তো তারপরে কিভাবে করেছে দেখো, আমি যদি দেখি যে ডিফারেন্সটা আছে সেটা জাস্ট যে উপরের সংখ্যাটা আছে সেটাকে উল্টে দিয়েছে। এখানে কি আছে 85, উল্টে দিয়ে কি আসছে? ডিফারেন্স আসছে। অর্থাৎ তুমি বলতে পারো যে এটাকে আমি 71 আছে উল্টে দাও, তো 17 ডিফারেন্স, দুটোকে যোগ করে যে অপশানটা আছে সেটাই অ্যান্সার। 88 এসছে, তাহলে 88 দেখেছো, নিয়মের বাইরে যাবে না। সেই জন্য আমি বলেছি যে নিয়মগুলো লিখে নেবে। ডিফারেন্স, মিক্সড, আর একটা আমরা কি বলেছি? গুণ, যোগ, বিয়োগ। আচ্ছা তারপরটা দেখো, তারপরটা সেম, এটাও কি নাম্বার সিরিজের মধ্যে পড়ছে, তো কোথাও একটা ওই নিয়মের মধ্যেই পড়বে। গুণ, যোগ, বিয়োগ, আচ্ছা ডিফারেন্স, আর একটা হচ্ছে মিক্সড। এই লজিকের মধ্যে কোনোটা একটা আসবেই। দেখো এখানে বলছে 57 থেকে 60। 57 থেকে 60 কি হচ্ছে? আচ্ছা লিখে নেবে যে যখন কোনো ছোট সংখ্যা, ধরো 5 বলেছে, 5 থেকে আমাকে 20-তে নিয়ে যেতে হচ্ছে। যখন কোনো ছোট সংখ্যা হবে তখন আমার নিয়ম হচ্ছে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাতে যাওয়ার নিয়ম হচ্ছে আমরা কি করব? গুণ করব। কিভাবে? 57 আছে, 60-এ নিয়ে যেতে হবে। তো কিভাবে করতে পারি? আচ্ছা দেখো, আমি যদি 5 সিঙ্গেল নিয়ে নিলাম, তারপর গুণ বসালাম, আমি বলছি গুণ যোগ বিয়োগের মধ্যেই আসবেই নিয়মে, এর বাইরে যাবেই না। আচ্ছা এটাকে সিঙ্গেলভাবে বসিয়ে দিলাম, তাহলে 5 7 কত? 35 হয়েছে, আমাকে 60-এ নিয়ে যেতে হবে। এবার কি করব? দেখো এখানে যে 57 আছে এই সংখ্যাটাকে আমরা স্কোয়ার করে দিলাম, তো স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে? 25। 60 আসছে না? তো এই নিয়মটা কখন হবে? যখন তোমাকে বলবে যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাতে নিয়ে যাও। দেখো এখানে ছোট সংখ্যা আছে, বড় সংখ্যাতে নিয়ে যাচ্ছে, তখন আমাকে চেক করার নিয়ম কি? যে আমি আগে সিঙ্গেলগুলোকে চেক করি, যে 5 আছে 7 আছে, এইভাবে দেখো, তাহলে 5 7 35, এবার আমার দরকার 25। তো কি করব? আমার সিঙ্গেল যে 5 আছে তাকে স্কোয়ার করে দাও। এটা কখন হবে? যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাতে যাব। মনে রাখবে এগুলোকে। আচ্ছা সেম লজিকে এখানে দেখো মিলছে কি দেখো। আচ্ছা এখানে আছে 38 আর 33। আমি কি করেছিলাম? সিঙ্গেল গুণ করো, 3 8, 3 8 24। এখানে কি আছে? 9 9 সরি 3 স্কোয়ার কত? 9, যোগ করলে কত আসছে? 33 আসছে। দেখো তাই তো আছে। কখন করবে? যখন ছোট সংখ্যা বড় সংখ্যার দিকে যাচ্ছে। আচ্ছা এখানে তাই করো, এখানে আছে 46। কি নিয়ম ছিল? সিঙ্গেল গুণ করো, 4 4 24, আর এখানে যে সিঙ্গেল 4 আছে তাকে স্কোয়ার করতে হয়, 4 4 16। তো যোগ করলে কত হয়ে যাচ্ছে ভাই? 40। তো কোন অপশানে 40 আছে? এই অপশানে 40 আছে। বুঝে গেছে? আচ্ছা তারপরটা করো, তারপরটা কি করবে? তাহলে নাম্বার সিরিজের ক্ষেত্রে কি হবে? গুণ, যোগ, বিয়োগ, ডিফারেন্স, মিক্সড। ঠিক আছে? আচ্ছা এসএসসি জিডির জন্য কিন্তু ভালো প্রশ্ন নিয়ে এসেছি আমি, এগুলো কোনো না কোনো একটা সালে পড়েছিল, আমি লিখে দিইনি আর সালগুলো। আচ্ছা তারপরটা দেখো, এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছে, লেটার দিয়ে দিয়েছে, শব্দ দিয়ে দিয়েছে, শব্দের মধ্যে থাকা ব্যঞ্জন বর্ণকে ঠিক তার আগের বর্ণ, আচ্ছা ব্যঞ্জন বর্ণ মানে কনসোনেন্টকে বোঝাচ্ছে, ঠিক তার আগের অক্ষর দ্বারা পরিবর্তন করা হয়, আর স্বরবর্ণকে ঠিক তার পরের বর্ণ দ্বারা পরিবর্তন করা হয়। তাহলে নিচের কোন অক্ষর একের অধিক আসবে, মানে একের অধিক আসবে?
দেখো আমাকে লেখা হয়েছে, আচ্ছা আমি এখানে উপরে লিখছি, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এন এ সি ডি ই আর, এটা আমাকে বলেছে ব্যঞ্জন বর্ণ। আচ্ছা ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা মাথায় আগে দাগ দিই, এটা ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ, বাকিগুলো কি আসছে, স্বরবর্ণ আছে। আচ্ছা ব্যঞ্জন বর্ণগুলোকে কি করছে ওরা, কিসে কনভার্ট করার চেষ্টা করছে, বলছে ব্যঞ্জন বর্ণকে ঠিক তার আগের অক্ষর দ্বারা পরিবর্তন করছে। আচ্ছা 14 আছে, 14-র আগের বর্ণ 13, 13 মানে কি, এন, হয়ে গেল। আচ্ছা এখানে সি এর আগের বর্ণ কে, বি, ডি এর আগের বর্ণ কে, সি, আর মানে 18, আগের বর্ণ হচ্ছে 17 মানে কিউ। এবার বলছে স্বরবর্ণকে কি করছে, এখানে বলে দিয়েছে স্বরবর্ণকে ঠিক তার পরের বর্ণ দ্বারা পরিবর্তন করছে। আচ্ছা এরপর কি হয়, বি, তো বি বসাও, ই এর পর এফ, তো দেখো এর মধ্যে কোন অক্ষরটা একের অধিক মানে 2, 3, 4 বার এসছে, দেখো একমাত্র বি কতবার এসছে, 2 বার এসছে, তো কোন অপশানটা হবে, সি অপশানটা তোমাদের আনসার হয়ে যাবে, বুঝলে, বোঝা গেছে। আচ্ছা তোমাদের যদি সত্যি ভালো লাগে মক টেস্ট, তো আমাদের স্বপ্নপূরণ একাডেমিটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং লাইক করতে থাকবে, ঠিক আছে। আচ্ছা এসএসসি ডিডির জন্য আমি আরও মক টেস্ট দেবো আমি, দেখো 5, 6, 7 প্রশ্নটা দেখো কি কি বলছে। এখানে বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় তোমাকে একটা কোড দিয়ে দিয়েছে, তো এর কোডটা কি হবে। আমরা জানি যে লেটার সিরিজের ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রথমেও কি করব, ফরওয়ার্ড করব মানে সোজাসুজি। আচ্ছা তারপর বলে দিয়েছিলাম ক্রস প্যাটার্ন, এইভাবে, এটা হচ্ছে ক্রস প্যাটার্ন বলে দিয়েছিলাম। আচ্ছা তারপর কি বলেছিলাম, অপোজিট বলে দিয়েছিলাম। আচ্ছা পজিশন বলে দিয়েছিলাম। আচ্ছা তারপর হচ্ছে কি, হ্যাঁ এটাই বলেছিলাম যে ফরওয়ার্ড বলে দিয়েছিলাম, ক্রস বলে দিয়েছিলাম, অপোজিট, পজিশন আর হচ্ছে কমন কোডিং বলে দিয়েছিলাম, কমন কোডিং বলে দিয়েছিলাম। এই চারটে, 1, 2, 3, 4, 5টা নিয়মের মধ্যে আমরা কি করব, লেটার সিরিজ কমপ্লিট করে দেবো। আচ্ছা এখানে দেখো এখানে কিভাবে করবে। আচ্ছা আমি তোমাকে বলি যে এখানে নিচে করে দিচ্ছি, ঠিক আছে, 5 নম্বর প্রশ্নটা আমরা নিচে করছি। আর ই এ ডি আই এন জি এর কোড দিয়েছে এফ জে ডাব্লিউ ডাব্লিউ এল এস এন। আচ্ছা আমি কি বলেছিলাম যে ফরওয়ার্ড বলে দিয়েছিলাম, আচ্ছা ক্রস প্যাটার্ন বলে দিয়েছিলাম, আচ্ছা অপোজিট বলে দিয়েছিলাম, অপোজিট বলে কি বললাম, তাহলে ফরওয়ার্ড, তারপর হচ্ছে ক্রস, অপোজিট বলে দিয়েছিলাম, তাই তো, আর পজিশন বলে দিয়েছিলাম, কমন কোডিং বলে দিয়েছিলাম। এখানে আমি যদি ভালো করে দেখি যে এখানে কিভাবে তোমরা এক্সাম হলে লজিক তাড়াতাড়ি দেখবে, মানে তাড়াতাড়ি ধরবে কিভাবে বলে দিচ্ছি। দেখো যখন কোনো লেটার ইভেনে দেবে তখন আমার কাজ হচ্ছে জোড়া জোড়াকে মানে ইভেন মানে জোড়া পেয়ার হিসাবে বের করবো। কি ইভেনে যখন থাকবে তখন আমরা কি জোড়া বা পেয়ার যেটা বলা হয় পেয়ার হিসাবে ধরবো। কেমনভাবে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টা বলে দিয়েছে, 3টে 6টাকে 7টা বলে দিয়েছে, তাই তো। তো এখানে ইভেন আছে, আচ্ছা এখানে বলে দিয়েছে কিন্তু ইভেনে না অডে বলে দিয়েছে, আর আমি ইভেনে বলে দিয়েছি যে জোড়া জোড়া হিসাবে ধরবো, ঠিক আছে। আর অডের ক্ষেত্রে কি হয়, অডের ক্ষেত্রে মনে রাখবে সবসময় মাঝখানের লেটারটা ধরার চেষ্টা করবে, মানে মাঝখানের লেটারটাকে ধরে টার্গেট করবে। দেখো এখানে মাঝখানের লেটারটা কে 1, 2, 3, 1, 2, 3, মাঝখানে কে ডি। আমি বলছি অড নাম্বারের ক্ষেত্রে আমরা কি করব, সবসময় মাঝের লেটারটা টার্গেট করব। আচ্ছা এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, ডি, ডি এর অপোজিট কে হয়, ডি এর অপোজিটে ডাব্লিউ, ডিউ, ডি এর অপোজিটে ডাব্লিউ। তাহলে তুমি বুঝে গেছো যে মাঝখানে যে লেটারটা আছে সেটা সবসময় কি হবে, অপোজিট হবে। দেখো এখানে তাই দেখাচ্ছে। আমি কি বলছি, অড নাম্বারের ক্ষেত্রে সবসময় মাঝের লেটারটা দেখব এবং তাকে টার্গেট করব। এখানে দেখা যাচ্ছে ডি মানে ডিউ, মানে হচ্ছে কি ডি এর অপোজিটে কে থাকবে, ডাব্লিউ থাকবে। এবার কি করেছে এরা, এবার যদি তোমরা দেখো যে এটাকে আমি ধরি, ধরো এরকম দিয়েছে, তো এখানে কোন অপশানে এলিমিনেট করা যাবে, কি এখানে হচ্ছে এফ ও
আর এম ইউ এল এ, এটা। আচ্ছা এখানে মাঝখানে লেটার এম, তো এম এর অপোজিটে এন হবে, তাই তো? তো এন কোথায় আছে? মাঝখানে দেখো তিনটে। আচ্ছা এখানে এন আছে, এখানে এন আছে। আচ্ছা বাকিগুলো কি হয়ে যাচ্ছে? এখানে তো মাঝে আছে, এফ আছে, তো বাদ দিয়ে দাও। আচ্ছা মাঝে কিউ আছে, মানে বাদ দিয়ে দাও। তাহলে অপশান এ বা বি এর মধ্যে হতে পারে। এবার কি করেছে এরা? আমি বলেছি ক্রস প্যাটার্ন, এখানে 1 এখানে 6, কত যোগ করেছে? 5 যোগ করেছে। আচ্ছা ক্রস প্যাটার্নে যদি দেখি, আর আর মানে 18, 5 যোগ করো, 5 যদি যোগ করি 23 আছে, দেখো ডাব্লু। আর এখানে বলছে ই মানে হচ্ছে কি 5, তো 5 যোগ করলে 10, যে মানে 10। তো আমরা কি ক্রস প্যাটার্ন ফলো করছি। আমি বলেছি যে যে নিয়মগুলো লিখে দিয়েছি সেই নিয়মের বাইরে আসবে না। দেখো এখানে ক্রস প্যাটার্ন লেগেছে, অপোজিটও এসছে। তো এখানে দেখো এখানেও ক্রস করে দাও, 5 5 করে যোগ করলে দেখবে প্রত্যেকটা মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করলাম? মাঝখানে টার্গেট করলাম লেটারটাকে, কখন? যখন ইভেন নাম্বার না, সরি, যখন অড নাম্বারে দেবে। তো এখানে দেখো এখানে ক্রস করো, 18 আছে, 18-র সাথে 5 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 23, মানে ডাব্লিউ। আচ্ছা এফ মানে 6, 5 যোগ করলে 11, 11 মানে হচ্ছে কে, এখানে 5 মানে হচ্ছে যোগ করলে 5, তাহলে টি, তাহলে ডাব্লিউ টি কে। তো ডাব্লিউ টি কে, আচ্ছা এখানে ডাব্লিউ টি ও আছে, তাহলে এই অপশন হবে না, এই অপশন হয়ে যাবে। তাহলে আনসার কী হবে? এ। বাকিটা চেক করার কোনো দরকার নেই, ঠিক আছে? এক্সাম হলে বাকিগুলো চেক করবে না, তুমি জাস্ট দেখে নিলে। আচ্ছা অপোজিট হয়ে গেছে, তো অপোজিট বসিয়ে দিয়েছে। দেখো তিনটে লেটার যখন আমি চেক করেছি, তখন এখানে টি ডাব্লিউ টিও হচ্ছে, কিন্তু এখানে হবে কি ডাব্লিউ টি কে, তো এখানে কে আছে, তাই জন্য আমরা এই অপশন করেছি। বাকিটা তোমরা চেক করে নিতে পারো, ওটাই আসবে। আচ্ছা নিয়মের বাইরে কিন্তু আসবে না বললাম। এরকম ধরে ধরে তোমাদের নিয়ম কেউ শেখাবে না কোডিং ডিকোডিংয়ে। আচ্ছা তারপরটা দেখো, তারপরে আমি কি বলেছি লজিক কিভাবে ধরবে? আই জে এন ও আর ই। ফার্স্ট টাইম তোমরা কি করবে? আচ্ছা এটা ইভেন না অডে দেখে নাও। 1 2 3 4 5 6, এটা কি আছে? ইভেনে আছে। ইভেন, ইভেনে আমরা কি বলেছি? জোড়া জোড়া হিসেবে নেব। দেখো এখানে 3টে নিই, এখানে 3টে নিয়ে নেবে, 3টে করে নিলাম, 3টে করে নিলাম। এবার কি আছে? এখানে কোড, কোড কি বলে দিয়েছে? এল আই ভি আর টি এম বলে দিয়েছে। আচ্ছা এখানে কি পাচ্ছ? আচ্ছা এখানে যদি আমি লক্ষ্য করি 3টে করে ভাগ করলাম, করেছি, আটটা ওপারে যাবে না, আর তারপর কি বলে দিয়েছি? আর টি এম। তো 3টে করে ভাগ করে দিই। আচ্ছা ভাগ করলে কি হয়ে যাচ্ছে? দেখো এখানে আমরা জানি যে এল, আচ্ছা ও মানে 15, ওর অপোজিট কি হয়? লাভ, লাভ মানে হচ্ছে এল। দেখো আচ্ছা তারপর আমরা জানি কি আর, আর মানে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, আই। আচ্ছা ই মানে হচ্ছে ইভেন, হয়ে গেল। আচ্ছা এম এর, সরি এন এর অপোজিট এম, জি এর অপোজিট মানে হচ্ছে জিটি রোড, মানে টি, আই মানে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। দেখো আমরা কি বলেছি যে ইভেন যখন হবে তখন আমরা পেয়ার হিসাবে নেব, 3টে 3টে করে নিয়েছি এবং তারা একে অপরের অপোজিট হচ্ছে। দেখো ক্রস প্যাটার্নে অপোজিট হচ্ছে। যেমন ও মানে হচ্ছে লাভ, এল, আর মানে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে মানে আই, ই মানে হচ্ছে ইভেন মানে ভি, অপোজিট হয়েছে। আচ্ছা তারপর দেখো আই মানে কি ইন্ডিয়ান রেলওয়ে, আর হয়ে গেছে, জি মানে হচ্ছে জিটি রোড, টি হয়েছে, এন অপোজিটকে এম। তো এখানে তাই করো, এখানে বলে দিয়েছে কি আমার জি আই এন জি ই আর। আচ্ছা কি করব? এটা ইভেনে কি নিয়ম ছিল যে আমরা পেয়ার হিসাবে নেব, 3টে করে ভাগ করে দিলাম। 3টে করে যখন ভাগ করে দিচ্ছি তারপর কি হবে? আমরা ক্রস প্যাটার্নে অপোজিট হচ্ছে। আচ্ছা এখানে জি এর অপোজিট কি হবে? জি মানে হচ্ছে কি জিটি রোড, টি। আচ্ছা তারপর কি হবে? ই মানে হচ্ছে ইভেন মানে ভি, আর মানে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, আই। এখানে কি হবে? জি মানে হচ্ছে জিটি রোড, টি, আই মানে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, আর এন এর অপোজিট এম। তো দেখো টি ভি আই কোথায় আছে? টি ভি আই, টি ভি আই, টি
আর এম একমাত্র এ অপশানে আছে। তাহলে কোন অপশানটা হবে? এই অপশানটা হয়ে গেছে। তাহলে কি শেখালাম? যে আমরা কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে কি করব, যখন ইভেন হবে তখন আমরা পেয়ার হিসাবে নেব, ঠিক আছে। আর অড হলে আমরা কি করব, মাঝখানের লেটারটাকে আমরা টার্গেট করব, ঠিক আছে। আচ্ছা চলো তারপরটা দেখো, ব্লাড রিলেশন দিয়েছে। আচ্ছা ব্লাড রিলেশনটা কিভাবে করবে দেখো, এখানে কিন্তু ব্লাড রিলেশনের প্রত্যেকটা অপশান তুলে দিয়েছে। তো কিভাবে চেক করবে, শর্টে কিভাবে করবে, কিভাবে করো তুমি? কি ব্লাড রিলেশন কি আবার এখান থেকে দেখে দেখে ব্লাড রিলেশন বানাবে, তারপর তুমি আনসার দেবে? তাহলে তোমার টাইম শেষ হয়ে যাবে, সিলেকশন আর হবে না। দেখো কিভাবে করবে শিখে দিচ্ছি। আচ্ছা আমি প্রথম জানি যে জেন্ডার চেক করব। যখনই তোমার কাছে এরকম কোনো ব্লাড রিলেশন আসবে তখন আমার প্রথম কাজ কি, জেন্ডার চেক করা, ঠিক আছে। জেন্ডার কিভাবে চেক করব? আচ্ছা তুমি দেখো এখানে বলছে যে এইজ হলো এম এর পিতা, তাহলে এইজ কার পিতা? এম এর পিতা। তাহলে তুমি বলো যে এইজ একজন মেল না ফিমেল, পুরুষ না মহিলা? এইজ একজন পুরুষ। তো আমরা জানি পুরুষকে আমরা কিভাবে রাখি, ট্রায়াঙ্গেলের মধ্যে রাখবো, ত্রিভুজের মধ্যে রাখবো। এবার দেখো অপশান চেক করে দেখো কোথায় এইজ একজন পুরুষ। আচ্ছা এখান থেকে বলছে এইচ আর কে, এখানে কি আছে অ্যাট দ্য রেট, দেখো অ্যাট দ্য রেট কোথায় আছে, এই আছে। বলছে এ হলো বি এর বোন, তার মানে এখানে এইচ কে ধরতে হবে। এইচ হলো কার বোন? কে এর বোন। আচ্ছা এইচ হলো কে এর বোন, বোন হয়েছে, তো এইচ একজন তো পুরুষ, কিন্তু ওখানে বোঝাচ্ছে না এইচ হলো একজন মহিলা। তো এই অপশানটা কখনো হবে? হবে না, তো ক্যান্সেল আউট করে চলো। আচ্ছা তারপর দেখো এখানে এইচ বলে দিয়েছে, কোথায় এই এইচ বলে দিয়েছে। আচ্ছা অ্যাট দ্য রেট আছে, অ্যাট দ্য রেটে তোমরা কি জানো, এখানে অ্যাট দ্য রেটে কি জানো যে এইচ হলো বিয়ের বোন, তো এইচ একজন কি বোন, মানে একজন মহিলা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমরা দেখছি যে এইচ একজন কি ছেলে, পুরুষ। তাহলে এটা তো কোনোদিন হবে? আচ্ছা তারপর সি অপশানে দেখো, সি অপশানে যখন এইচ শেষে আছে তার মানে এর জেন্ডার তুমি আইডেন্টিফাই করতে পারবে না, তাই জন্য এটাকে বাদ রাখো, এটাকে কেটে দাও। এবার দেখো এখানে ডি অপশানে দেখো এইচ, আচ্ছা এইচ থেকে আমার কোথায় আছে এই আর, তো এখানে কি বলছে এইচ, এখানে এইচ বসাও আর কি বসাও কে। তো দেখো এখানে কি বলছে এইচ হলো কে এর পিতা, তাহলে এইচ একজন পিতা বোঝাচ্ছে না, কিন্তু এখানে তো তাই বুঝিয়েছে যে এইচ একজন পিতা মানে পুরুষ, তো এখানে তাই তো বোঝাচ্ছে যে এইচ কার পিতা? কে এর পিতা। অবভিয়াসলি তাহলে কোন অপশানটা হবে? ডি অপশানটা হবে। তার কারণ এখানে আমরা জেনে গেছি যে জেন্ডার হচ্ছে এই যে পুরুষ, সেটা আমরা পেয়ে গেছি একমাত্র ডি অপশান থেকে, বাকি অপশান থেকে আমি কিন্তু পাইনি যে জি এইচ একটা পুরুষ, মানে একজন পুরুষ। একমাত্র ডি অপশান থেকে আমরা বলতে পারছি যে এইচ একজন পুরুষ, সেই জন্য আমরা সবসময় কী নেবো? ডি অপশান। এবার তোমরা চেক করে দেখবে যে আমি ভুল করেছি কি সঠিক করেছি। ডি অপশানটা তোমরা জাস্ট একবার রিলেশনটাকে চেক করে দেখো, ডি অপশানই আসবে। তো আমরা কিভাবে চেক করব? যখনই তোমার কাছে এরকম কোনো অপশান দেবে তখন আমার প্রথম ফার্স্ট কাজ জেন্ডার চেক করা। জেন্ডার চেক করা মানে এইজ হলো কার পিতা? এম এর পিতা, তাহলে এইজ একজন পুরুষ। তো কোন অপশানে এইজকে পুরুষ বোঝাচ্ছে সেটাই আনসার হবে। এখানে পুরুষ বোঝায়নি, এখানে পুরুষ বোঝায়নি, এখানে আমি জানি না, বলতে পারছি না যে এইজ পুরুষ কি মহিলা, এগুলো বলতেই পারছে না, সেই জন্য এটাকে অপশান বাদ দিয়েছে। একমাত্র ডি অপশানে বোঝা যাচ্ছে যে এইজ একজন পুরুষ, সেই জন্য আমি ডি অপশান করে চলে এসেছি। এবার তোমরা চেক করে দেখো আমি ভুল করেছি কি ঠিক করেছি, দেখবে আমার নিয়মে মিলে যাবে। তো এরকম ব্লাড রিলেশন আসলে সবসময় কি করবে? চেক করার কোনো দরকার নেই, এগুলো ব্লাড রিলেশন সাজিয়ে তারপরে আনসার দেবে একদম করবে না, অপশান এলিমিনেট করার চেষ্টা করবে। বোঝা গেছে? আচ্ছা তোমাদের যদি সত্যি মানে ক্লাসটা ভালো লাগে তো কি করবে, তোমরা প্রত্যেকেই জানো যে সাবস্ক্রাইব করবে স্বপ্নপূরণ একাডেমিকে এবং লাইক করতে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। আমরা নেক্সট টাইম আবার জিডির মক টেস্ট নিয়ে আসবো। আচ্ছা তোমরা জানো যে আমাদের রেলের আন্ডার গ্র্যাজুয়েটের ডেট দিয়ে দিয়েছে এপ্রিলের 5, 6, 7, এখান মানে 3 দিন হবে, তারপর আবার জুনে নিয়ে গেছে। আর এসএসসি জিডি তো 26 তারিখ থেকে শুরু হচ্ছে, তো এসএসসি জিডির জন্য আমরা মক টেস্ট শুরু করেছি এবং অনলাইনেও তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে?